যে শুনছি নিজে ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার তার সাথে। এইটা ভালো ওইটা মানা, কারণ কি ভাই? তা না না না, চলছে আজও চলবে কাল, এসবই টক মিষ্টি ঝাল। না, এভাবে আর কত, অনেক কয়েক বছর হয়ে গেল। একটা কিছু করার দরকারই। না, কি যে করব, আজকে রাতের মধ্যে না হোক কি সপ্তাহের মধ্যে ভেবে ফেলবো যে কি করব। আর যেটা ঠিক হবে সেটা নিশ্চয়ই আমি এই মাসের মধ্যে করে ফেলবো। এই মাসের মধ্যে না পারলেও এই বছরে অন্তত করেই ফেলবো, করা উচিত। না, বসে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছি, একটু শুয়ে বিশ্রাম করি। কি কি ভাবছেন আমি নবাবজাদা? আসলে তা না, আসলে আমি জম্মের আইসা। তাহলে ভাবছেন আমার চলে কি করে? কারণ আমি একটা বড় কারখানার মালিক, বুঝলেন না? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমিও মাঝে মাঝে ভাবি অলসতা কাটানো দরকার। বাজার থেকে আমার এক ভাইকে দিয়ে একটা বই কিনে নিয়ে এসেছিলাম, অলসতা ভাঙানোর 101টি উপায়। বইটা তাকেই আছে, পর্ব করে পড়া হয়ে উঠছে না। দোষ আমার নেই, কি বলবো, মানে আমার যখন পেট খালি থাকে না তখন মাথা কাজ করে না, আবার যখন পেট ভর্তি থাকে তখন শরীর কাজ করে না। শরীর এখন যেহেতু কাজ করছে, এই সময় থাকতে থাকতে আপনাদেরকে আগে বলে নিই যে অলসতা আসলে কি। অলসতা হচ্ছে, বলতে ইচ্ছে করছে না, অন্য একদিন বলবো সময় করে। তার চেয়ে বরং অনুষ্ঠানটা শুরু করি। সবাইকে আমন্ত্রণ আজকে টক মিষ্টি ঝালে। আজকে কথা বেশি কাজ কম, এরকমই হবে, বুঝতেই পারছেন। আজকে অলস সময় কাটাবো, আর এই অলস সময় কাটাতে আসছেন আরেকজন জম্মের আলসা, যাকে অনেকবার আমাদের ডিরেক্টর ফোন দিয়েছিল, তো বললো রনি ফোন দিচ্ছি, একজনকে ফোন ধরে না। তো শেষ পর্যন্ত তার বাসায় গাড়ি পাঠিয়ে তারপরে 3জন যেয়ে ওনাকে নিয়ে এসছে, গেটের বাইরে এসছে। এটুকু যে ঢুকবে, 3জন ধাক্কা না দিলে তিনি মনে হয় ঢুকবেন না। আসছেন প্রিয় অভিনেত্রী জম্মের আলিশা, আইরিন আফরোজ। বাবুল ভাই, আটকাতে হবে না, থাক, এইটুকু কষ্ট করে আপনাকে যেতে হবে, প্লিজ। হ্যাঁ বাবুল ভাই এতটুকু আমাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিন। আচ্ছা আচ্ছা, পালকি গিয়েছিল তো আপনাকে আনতে নাকি? পালকি গেলে খুব ভালো হতো, আর একটু আলসেমি করে আসা যেত। আচ্ছা আচ্ছা, পালকি আরো অনেক আস্তে আস্তে আসে। ওকে, এবার বলুন সত্যি করে আপনি লেজি নাকি ক্রেজি? আমি লেজি ক্রেজি দুইটাই। কখন লেজি কখন ক্রেজি? যখন আলসেমি করার সময়টা পাই আচ্ছা তখন আলসেমি করি, আচ্ছা, আর যখন দেখি যে না জীবনের তাগিদে আসলে ক্রেজিনেসটা দরকার, আচ্ছা। আলসেমি করার কোনো উপায় নেই, তখন আমি ক্রেজি। যার ক্রেজ আছে সে হচ্ছে ক্রেজি, আর যার লেজ আছে সে হচ্ছে লেজি। দেখা যাচ্ছে লেজটা। ওকে, বিজি সময় কেমন কাটছে? মোটামুটি আমাদের কাজ স্টার্ট হয়েছে, বাট এমনিতেই তো লেজি, তার উপরে এই যে মাঝখানে লকডাউন টাইমটা আমাদেরকে এত বেশি লেজি করে দিয়ে গেছে, এখন আর কাজ করতে আসলে খুব কষ্ট হয়। ঘুম থেকে ওঠেন কয়টা? শুটিং থাকলে শুটিং এর কল টাইমে, আর যদি শুটিং না থাকে ওই দিন আসলে কোনো কিছুর কোনো টাইম নাই, ওই দিন আলসেমির একদম টপ লেভেলে থাকি। আচ্ছা, তো আজকে তো শুটিং ছিল কিন্তু এতবার ফোন দিতে হলো, ফোন কেন ধরলেন না? ফোন ধরতে আলসেমি লাগে, কথা বলতে খুব কষ্ট হয় আমার। যারা অলস তারা শুধুমাত্র খায় দায় আর ঘুমায়, তো আপনি কি করেন? শুয়ে থাকি, শুয়ে থাকেন? মোবাইল টিপতে কষ্ট হয়, আচ্ছা। কিন্তু কিছু একটা ছেড়ে প্লে করে শুয়ে থাকি, তাকিয়ে থাকি। মাঝে মধ্যে আলসেমি লাগলে চোখ বন্ধ করি, আবার একটু তাকাই, আবার এক চোখে তাকাই, আবার এরকম করি, আবার ঘুমিয়ে যাই। আজকে আসার সময় আম্মু খাইয়ে দিচ্ছিল আমাকে। কিন্তু আপনি যে কষ্ট করে চাবান, আমার মনে হয় যে এটা যদি একটু আমার গুলিয়ে কাছে liquid করে আমার দেয়। যেটা হচ্ছে, আমার ভাইয়া মাঝে মধ্যে বলে যদি কোনো ব্লেন্ডার মেশিন থাকতো, Liquid মানে করে যেটা, দেয়। হ্যাঁ ওইটাতে ব্লেন্ড করে তোর পেটের মধ্যে একটা দরজা থাকতো, ওইটা খুলে খাবারটা ঢুকিয়ে দিয়ে আবার হচ্ছে দরজা আটকে দিত। আমার ছোটবেলার কথা বলি, আমি যখন 5-এ পড়তাম, তো বললো তোদের মধ্যে যে সবচেয়ে অলস তাকে আমি আজকে 500 টাকা পুরস্কার দিই। তো মোটামুটি সবাই হাত তুলেছে, তো স্যার তো অবাক। এর মধ্যে খেয়াল করলো আমার এক বন্ধু ছিল মন্টু, ও হাত তুলেনি। কিরে তুই হাত তুলিসনি? আপনার ছোটবেলার কাহিনী আমি জানি। বলেন। সে বলছে স্যার আমি এত অলস, আমার হাত তুলতেও আলসেমি লাগছে। ওকে,
তারপর স্যার ঠিক করলো যে ওই সবচেয়ে অলস, এরপরে কি ঘটলো বলুন। জোকস হলে তো জোকসটা এখানেই শেষ হয়ে যেত। হ্যাঁ, কিন্তু বাস্তবতা যেখানে স্যার বললো যে তুই সবচেয়ে অলস, 500 টাকা নিয়ে যা। তো স্যার আমি যাইতে পারবো না, আপনি আয়সা পকেটে দিয়ে যান। এত হাসাবেন না, হাসতে কষ্ট লাগে। আমি আমার স্কুল লাইফের একটা ঘটনা বলি। সামটাইমস দেখা যেত যে নিজের স্কুল ড্রেস নিজে প্রেস করা লাগতো। আচ্ছা। তো আমার মানে যখন আলসেমি লাগতো, আমি সালোয়ারে যতটুকু দেখা যেত আমি শুধু অতটুকু প্রেস করতাম, ওপরেরটুকু প্রেস করতাম, বিকজ ওপরেরটুকু কামিজ দিয়ে ঢাকা থাকতো। আচ্ছা, দেখা যাবে না বলে। হ্যাঁ। বাড়ির কোনো কাজটা যে হেল্প করেন না আপনি? হেল্প করি, বাট যখন করি না তখন আসলেই করি না। আচ্ছা। আমার নিজের শো, নিজের নাটক আমার নিজের দেখা হয় না। আলসেমির কারণে দেখেন না, নাকি যে জানেন যে ওই অভিনয় দেখে মুড খারাপ করা দরকার নেই? এক্সকিউজ মি, না মানে আপনাদের বাংলা ভিশনে আমার বহুত বহুত নাটক গিয়েছে, ঠিক আছে? আচ্ছা বলুন, এই যে শুটিং এর সময় তাড়াহুড়া করে যেতে হয়, হ্যাঁ। তারপরে অনেকবার Take দিতে হয়। তো ওই জায়গায় কখনো একঘেয়েমি লাগে না বা অলসতা কাজ করে? আমার সবচেয়ে বেশি আলসেমি লাগে আমার মেকআপ করতে। আমার মাঝে মধ্যে মনে হয় যদি একটা মাস্ক থাকতো যেটা সবসময় মেকআপ করা থাকবে, হ্যাঁ। আমি যে শুধু পরে ওটা নিবো। পরবো। হ্যাঁ, পরবো এবং শর্ট দিব। ওই মাস্কটা কয়েকটা ক্যাটাগরি থাকবে, এক একটা ক্যারেক্টার ওয়াইজ আমি মেকআপ করে রাখবো। আমি যাব, মেকআপ করব, আর হচ্ছে শর্ট দিব। অনেকে কিন্তু বলে যে আইরিন রাফুজ ভালো মানুষের মুখোশ পরে সবসময় ঘুরে বেড়ায়। এতক্ষণ মুখোশ পরে থাকেন, ঘুরে বেড়ান, বিরক্ত লাগে না? ভালো মানুষের মুখোশ যদি পেতাম তাহলে সাথে আমি ওই মেকআপ করা কয়েকটা মুখোশও কিনে নিতাম। পরিশ্রম বিষয়টা নিয়ে কথা বলি। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, বিশ্বাস করেন আপনি? হ্যাঁ, করি। পরিশ্রম দিয়ে আপনার অর্জন কি? এই যে আজকে আপনাদের সাথে আমি এসেছি। গুড। এবং আমি জানি এটাই আপনার সবচেয়ে বড় অর্জন। অবশ্যই অবশ্যই, যেটা আমি অলসতা নিয়ে কোনো প্রোগ্রামই হয় না যে আমি আলসেমি কি পরিমাণ আলসেমি করি, কি করি অলস থাকলে, এইসব নিয়ে তো কোনো প্রোগ্রাম হয় না। আজকে যে এখানে এসে আমি এটা এক্সপোজ করতে পারছি। হিরো যখন মানে ফোন করে ডিরেক্টরকে যে ভাইয়া একটু আসতে দেরি হচ্ছে, আমার একটু উঠতে দেরি, বা আমার একটু রাস্তায় জ্যাম, বলে যে কি করেন আপনি, আরো আগে রওনা দিতে পারেননি? বাট নায়িকা যখন বলে যে আমার একটু বাসায় দেরি, কেন ডিরেক্টর স্যাক্রিফাইস করে? এটার মধ্যে আসলে কি ডিরেক্টর তখন অলস হয়ে যায়, সে কিছু বলার এনার্জিই পায় না, নাকি নায়িকার আদুরে ভয়েস থাকে, ভাইয়া আমার উঠতে দেরি হয়ে গেছে? এইটা তো বুঝে নিতে হয়। সবচেয়ে অলস প্রাণী হিসেবে খেতাব প্রাপ্ত হচ্ছে বিড়াল। বিড়াল? বিড়াল। কচ্ছপ? ও বাঁচে 600 বছর। ও যে এখান থেকে রওনা দিয়ে পুকুরের ধারে যায়, ও যে 1.5 মাস লাগায়, ও তাড়াতাড়ি যে কি করবে। তো সে বিড়ালের কথা বলছিলাম, সেই বিড়ালের যদি 9 বছর সে বাঁচে, 6 বছরই সে ঘুমিয়ে কাটায়, অর্থাৎ জীবনের 2/3 সে ঘুমায়। তো আপনি এরকম অলসতার কারণে জীবনের কি মিস করেছেন? আমি একবার মালয়েশিয়া থেকে ব্যাক করার সময় আমি ফ্লাইট মিস করেছি। আচ্ছা। বাট ওটা বেসিক্যালি অলসতা বলা যাবে না, আবার ইন এ সেন্স বলাও যাবে, কারণ আমি একটু শপিং করছিলাম, যার কারণে ওইখানে যে এয়ারপোর্টের আমাদের ওই কাউন্টারটা যে 1 ঘন্টা আগে ক্লোজ হয়ে যায় সেটা আমি জানতাম না। আচ্ছা। তো ওটা যদি আমি ঘুম থেকে আরেকটু আগে উঠতাম, আচ্ছা। মানে অলসতা না করে, তাহলে আমি ওইটা হয়তো ধরতে পারতাম। এবং আমি এয়ারপোর্টে বসে বসে হাওমাও করে কান্না করেছি। আচ্ছা। বিকজ আমার হচ্ছে তখন কেউ ছিল না আমার সাথে, সবাই চলে আসছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে বিজ্ঞান আমাদের জীবনটাকে সহজ করে দিয়েছে না অলস করে দিয়েছে? অলস করে দিয়েছে। কিভাবে একটু যদি ব্যাখ্যা করেন? আগে যে জিনিসটা করতে মানুষের হয়তো বাইরে যাওয়া লাগতো, ফিজিক্যালি কসরত করতে হতো, সেটা বিজ্ঞানের কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন কাপড় কাচা লাগে না, হ্যাঁ, তারপরে ওভেন আছে আমাদের, আর অনেক অনেক কিছু আছে। ফার্স্ট যখন আমরা চুল আয়রন করতাম তখন আয়রন মেশিনটা ছিল না, প্রথমবার আয়রন করেছি যে জামা স্ত্রী করার স্ত্রী দিয়ে আমার এক ফ্রেন্ড আমাকে চুল আয়রন করে দিয়েছে। এখন আর অত কষ্ট করা লাগে না, এত ব্রেন খাটাতে হয় না। হ্যাঁ, সবকিছুর জন্য একটা ডিফারেন্ট ওয়ে তৈরি করে দিয়েছে বিজ্ঞান, সো দ্যাট এর কারণে আমরা অলস হয়ে গিয়েছি। আমি দেখেন, আমি ছোটবেলায় কিন্তু রিমোট কন্ট্রোল ছিল, অর্থাৎ ওই যে টিভির চ্যানেল আমি দৌড়ায় যা চেঞ্জ করে দিতাম। এখন রিমোট কন্ট্রোল এসেছে শুয়ে থেকে, মানে এখন শুয়ে যে টিপবে, এটা যদি কেউ পাশে টিপে দেয় তো ও চেঞ্জ করবে। এখন আমি আপনাকে কিছু স্লো প্রশ্ন করব, আপনি স্লো উত্তর দেবেন। ইরশাদ। মোটারা নাকি অলসা, যেমন হচ্ছে ধরেন অজগর সাপ, হাতি, আপনি একটা উদাহরণ দিন। ঘড়ির ঘন্টার কাঁটা। বাহ, দারুণ বলেছেন। তো আপনি কিন্তু সেই সেকেন্ডের কাটার মতো, সরি, সেকেন্ডের কাটা যেরকম চিকন, আপনি কিন্তু সেরকম চিকন, সো আপনি মনে হয় অনেক ফাস্ট।
আপনি কি শোটা শেষ করতে চান? হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে তাহলে কি করতে হবে? তাহলে এত কথা বলা যাবে হ্যাঁ, ওকে হ্যাঁ অলসের উল্টো কর্মঠ আইরিন আফরোজের উল্টো কি ক্রেজি অ্যান্ড লেজি। এটা সহজ হচ্ছে এর উল্টো আফরোজ আইরিন। আমরা লেবু তারপরে তেঁতুল কামরাঙ্গা এগুলো কিসের ফল? টক ফল। অলসতার ফল। কারণ পরিশ্রমের ফল তো মিষ্টি হয়। আপনি আমাকে দিয়ে কেন এত ব্রেন খরচ করাচ্ছেন? এক কাজ করি আমরা এমন একটা গান শুনবো যেন একটা আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস জাগে, আমরা যেন স্পিড পাই অলস ভাবে। একটু প্লিজ প্লিজ আপনি এখানে দাঁড়ান। ওখানে যেতে হবে? আসে প্লিজ, ভালো লাগবে। ওকে ওকে আমি অনুরোধ করবো যে এমন একটা গান বাজবে এখন, আমরা একেবারে দুজন মিলে হই হই করে এই সময়টাকে একবারে উচ্ছল করে ফেলবো। বাজুক, রেডি? শুধু আলোচনায় শুধু মেঘের খেলায় শুধু আলোচনায় ঘুম আসতেছে আমার এটা শুনে। মেঘের খেলায় শুধু মনের সাথ। প্রিয় দর্শক, ঘুমিয়ে যাওয়ার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসবো। প্লিজ অলসতা করবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসতে চাইনি যদিও ঠেলে ঠুলে আমাদেরকে পাঠানো হলো। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, ঠিক খুব একটা অলস না যেহেতু চলে এসেছি। আমি রনিয়েছি এবং আমাদের সঙ্গে এই যে ঘুমিয়ে পড়বেন না, হ্যাঁ আমরা যথেষ্ট পরিশ্রমী, দেখাতে হবে। হ্যাঁ এটা শো করে ওকে। আপনাকে হাসি খুশি রাখবার জন্য এবার মিষ্টি নিয়ে আসবো, আর মিষ্টি নিয়ে আসবে এমনই একজন, তাকে মোটা বললে সে রাগ করতে পারে। আসছেন চর্বিযুক্ত ভদ্রলোক শাওন মজুমদার। আচ্ছা একটু আমি বলতে চাই, আপনার কি মনে হয় যে মোটারা অলস হয়? আরে না, অলসরা মোটা হয়। ঠিক লোককে আমরা নিয়ে এসেছি, প্লিজ প্লিজ। ওয়েলকাম টু মাই গ্যাং। ওয়াও, আজকে ম্যাচও হয়ে গেছে। নাইস, এটা তো মনের মিল। মানে আমি আপনাকে দেখতে 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 এমনটা অবস্থা যে আপনি মনের ভিতরে বসবাস করা শুরু করছেন, কিন্তু আলসামির কারণে বেরোতে পারতেছেন না। কনফার্ম ছিলাম যে আপনি অলস। আপনাকে যতবারই টিভিতে দেখছি, স্ক্রিনে দেখছি, দেখুন তো মেয়েটা এত অলস কেন, খায় না কেন কিছু, কোনো সিনে আমি খাইতে দেখি না। আচ্ছা, যে কখন খায় কখন ঘুমায়। তো আজকে আসার পর মনে হলো উনি শুধু অলস না, উনি অলস মানুষদেরকে পছন্দ করেন খুব। বলেন তো এই লকডাউনের মধ্যে কারা বেশি অলস হয়েছে, ছেলেরা না মেয়েরা? অলসতাও মেয়েরা আগে থাকবে, মেয়েরা অলস হয়েছে। উত্তর একদমই সঠিক, মেয়েরা অলস। কারণ পুরুষদেরকে ঘরে পেয়ে মেয়েরা যেই রাজকীয় অবস্থায় ছিল। তুমি তো ভুক্তভোগী হওয়ার কথা। হ্যাঁ, তোমার বউ তো তোমাকে দিয়ে অনেক রান্না বান্না করেছে, অনেক রান্নাবান্না। কাপড় কাচিয়েছে, তারপরে থাল বাসন মাজিয়েছে, রাইট? বলো এখন, বলো কিছু। এগুলো তো আমি ফেসবুকে আপলোড দিই না। পৃথিবীতে সবচেয়ে অলস হয়ে সাকসেসফুল হয়েছে এমন একজন পারবা? না না বল। মার্ক জুকারবার্গ সারাদিন ফেসবুকে থাকে, তারপরেও দেখেন আমরা ফেসবুকে থাকলেই অলস। আচ্ছা আমি কে অলস সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের বাঙালি শাসকদের মধ্যে পপুলার ছিল, তাদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী কে সেটা বলতে পারবো। কে বলতে পারবেন? কে? সম্রাট আকবর ছিলেন সবচেয়ে পরিশ্রমী, কারণ তার বিশ্রামাগারে ছিলেন 300 নারী। হাড় ভাঙা পরিশ্রম। আমার একটা ফ্রেন্ড আছে, নাম নাট। কি? ও নাট নাট আচ্ছা, নাট টাইট দেয় না, বল্টু। বল্টু। আমি ও আমাকে বল্টু ডাকে, আমি ওকে নাট ডাকি। আচ্ছা, তো নাট এত অলস, মানে ওকে আমি বলছি যে দেখ তুই বিয়ে কর তোর বোট ঠ্যাঙায় তোকে ঠিকই টাইট দিয়ে দেবে। তো বিয়ের পর প্রথম দিনে ও ট্রেনে বাড়ি চলে গেছে। আমি কি ব্যাপার, তুই প্রথম রাত বাসায় থাকবি, তুই ট্রেনে বাড়িতে কেন? তুই বুঝতেছিস না, ট্রেনের ঝাঁকুনিতে অর্ধেক কাজ আমার হয়ে গেছে। কম পরিশ্রম না। পৃথিবীতে প্রাণীর মধ্যে অলস হচ্ছে কচ্ছপ। কচ্ছপ। এই কচ্ছপে কেউ দেখতে পারে না, আলসেমির কারণে কেউ দেখতে পারে না। তো ওদের মধ্যে একটা পার্টি হচ্ছে, কুকুর, বিড়াল, শিয়াল, কচ্ছপ। কচ্ছপে কেউ ডাকে না, কিন্তু নিজে থেকে চলে আসে। ও 1.5-2 বছর আগে রওনা দিয়ে চলে আসে। পার্টি করতে করতে হঠাৎ করে চানাচুর শেষ। আচ্ছা, এখন চানাচুর ছাড়া প্রাণীদের পার্টি হবেই না, চানাচুর মাস্ট। এন্ড ডিসিশন হইতেছে যে এই চানাচুর আনতে কে যাবে। এখন খরচ বলতেছে আমি যাই 2 লাখ গিয়ে নিয়ে আসবো। ও
পরে শিয়াল না তো যাওয়া লাগবে না, দেখ আমি যাই, আমি দৌড়ায় যাবো, দৌড়ায় চলে আসবে, চানাচুর নিয়ে আসবো। তো কচ্ছপ বলতেছে যে দেখ কোনো দিন হেল্প করতে পারিনি তোদের আমি, আজকে করব। দেখ আজকে আমার বাধা দিস না, তোরা পার্টিটা কর, আমি চানাচুরটা নিয়ে আসতেছি। হ্যাঁ তো সবাই চিন্তা করলো ঠিকই হয়েছে, কচ্ছপ বেটা কোনোদিন কোনো কাজে হেল্প করে না, আপনি তুই যা। সে তো গেছেই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এবার এরা কথা বলতেছে, শিয়াল বলতেছে আমি বলছিলাম যে আমি যাই, তা না তোর কচ্ছপ ওই বেটা আইলসা ও আসতে আর 3 দিন লাগাইবো। খরচ বলছিলাম আমি যাই, এখন দেখ ওই আইলসারে পাঠাইছস, এখন আমাদের পার্টিটাই নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে আধা ঘন্টা ঝগড়া চলার পরে কচ্ছপ পেছন থেকে বলতেছে দেখো এত কথা বললে কিন্তু আমি আমি যাবো যাবো না। না। ও খুব দেখাইতেছে যে অলস অ্যাক্টিং করতেছে, আসলে অলস। ওর সাথে আমি একদিন ট্যুরে গেছিলাম, আমি আরও বললাম যে চলো বান্দরবন ঘুরে আসি, আপনি বান্দরবন শুটিং গেছেন, তো বান্দরবনে তো থাকার জায়গা কিন্তু খুবই কম, তো আমি আরও ম্যানেজ করে টেন্টে শুয়েছিলাম। আমি তো আইলসাই, আমি জানতাম রনি অ্যাক্টিভ, ও যে এত আইলসে আমি জানতাম। হঠাৎ করে দেখি যে রনির গায়ের উপর একটা কুকুর এসে মানে যা মন চাইতেছে আর কি, ওর পেয়েছে প্রকৃতির ডাকে সারা, আর রনিকে দেখেই মনে হয়েছে টয়লেটের মতো, আমি দিচ্ছি, ওর উপরেই দিচ্ছে। তো রনি আমার বলতে শাওন এক কাজ করো না, এই কুকুরটাকে সরাও, দেখো না আমার গায়ের উপর কি করতেছে। না আমিও তো আইলসিয়া, দেখো একটু আগে যে একটা সাপ আমার গায়ের মধ্যে হেঁটে গেছিল, তুমি সরাইছি, তুমি সরাও ভাই, আমিও পারবো না, তুমি এখন পি খাও। দাদুর গল্প আমি না বললে আমি কোথাও থাকতে পারি না। তো আমার দাদু খুবই অলস, প্লাস সে বয়স হওয়ার কারণে সে ভুলো মনা হয়ে গেছে, মানে অনেক কিছু মনে করতে পারে না। তো তার সারা জীবনের একটাই রুটিন, সে অফিস থেকে আসবে, দরজার সামনে জুতা রাখবে, ঘরে ঢুকবে, জানলার সামনে তার লাঠিটা রাখবে, তারপর জানলা খোলা থাকবে, পানির পিকটা ফেলবে, বিছানায় শুয়ে পড়বে। আচ্ছা দরজায় জুতা রাখে, জানলার সামনে লাঠি রাখে, জানলা দিয়ে পানির পিক ফেলে, বিছানায় শুয়ে পড়ে। তো এই রুটিন চলতে মানুষ দেখবেন একদিন ভুলে যায়, একটু ভুল হয়ে যায়। তো দাদুরও ভুল হয়েছে, এটাই করে রোজ করে। তো সে দরজার সামনে জুতা রাখছিল, জানলার সামনে গিয়া তার হাতে লাঠিটা রাখছিল, বিছানায় পিক ফেলায় জানলা দিয়ে নিজে লাফ দিয়ে পড়ে গেছে। একটু ভুল, সারা জীবনের কান্না। মিষ্টিগুলো কেমন লাগলো? অসম, এত মিষ্টি আমার পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। থ্যাংক ইউ। ওকে, আমরা যতই অলস হই তোমার মিষ্টি খেতে কিন্তু আমরা কিন্তু কোনো মানে আমরা অলসতা করে দিই। প্রিয় দর্শক, আমরা আরো অলসতা করব না, ঝালাই করতে আমাদের এই প্রিয় অভিনেত্রীকে আপনারাও আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে আসলাম টক মিষ্টি ঝাল নিয়ে। আজকে অলস সময় কাটাচ্ছি আমি রনি, এবং আমার সাথে রয়েছে প্রিয় অভিনেত্রী আইরিন আফরোজ। যারা অলস তাদের উদ্দেশ্যে আমার গবেষণালব্ধ একটা বাণী রয়েছে, এবং সেটা হচ্ছে যে কখনো আপনারা কালকের কাজ আজকে করবেন না, কারণ আগামীকাল এই কাজটি আপনার করতে নাও হতে পারে। হ্যাঁ, আপনি এই অনুষ্ঠানে আসবেন শুনে অনেকেই প্রশ্ন পাঠিয়েছে, যারা অনেকে আপনার ভক্ত, অনেকে ভক্ত নয়। আপনি প্রস্তুত? অবশ্যই। প্রথম প্রশ্নটি কে পাঠিয়েছে আমি দেখি। দেখুন, মানে নাম ঠিকানা কিছুই লেখা নেই, মানে হয়েছে কি অনেক প্রশ্ন বাছাই করে নাম ঠিকানা লিখে দিতে হবে, ডিরেক্টর অলস লিখে দেয়নি, শুধু প্রশ্নগুলো করছি। প্রথম প্রশ্ন, আপনার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা কোনটি? আলসেমির কারণে দেরিতে শুটিংয়ে যাওয়া, নাকি সময় মতো শুটিংয়ে গিয়ে যথারীতি বাজে অভিনয় করা? সরি বলার কিছু নেই। অপশন কি মাত্র দুইটা? জি। ডেফিনেটলি আইল চুজ দ্য ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ান, অর্থাৎ আলসেমির কারণে দেরিতে শুটিংয়ে যাওয়া, এটাই কারেক্ট। যারা অলস নয় তারা কোনো কাজে ব্যর্থ হওয়ার পর আবারও চেষ্টা করে। আপনি ব্যর্থ হলে কি করেন? 1, কান্নাকাটি করেন, নাকি 2, অন্যের উপর দোষ চাপান? আপনার এক্সপ্রেশন দেখে মনে হলো যে আপনি এই দুইটির কোনোটি নয়, আপনি রাগারাগি করেন। আমি এমনিতেই হট, মানে আমার মাথা প্রচন্ড গরম। ওকে, ও মাথা গরম। ঈশপের গল্পে আছে অলসতার কারণে দৌড় প্রতিযোগিতায় কচ্ছপের কাছে হেরে যায় খরগোশ। আপনি সমসাময়িক কোন কোন অভিনেত্রীর কাছে হেরে যাচ্ছেন? আমি আমার জায়গায় ঠিক আছি, অন্য অভিনেত্রীরা তাদের জায়গায় ঠিক আছে, এখানে হার জিতের কিছু নেই, সবাই সবার জায়গায় আছে। পরের প্রশ্নে যাচ্ছি, অলসতার কারণে জীবনে এমন কি হারিয়েছেন যেটা পরবর্তীতে অনেক পরিশ্রম করেও অর্জন করতে পারেননি?
এক্স ব্যাক করতে চেয়েছিল, রিপ্লাই দিতে আলসেমি লেগেছিল, যার কারণে আবার এটা রিটার্ন আসতে পারেনি। থাক এক্স ওখানে থাক, আমরা ওয়াইজেড হিসেবে আসছি তো। পরের প্রশ্নে যাচ্ছি। আমি এতই অলস যে প্রতিদিন পা ধোয়া বাদ দিয়ে 1 সপ্তাহ পর কাঁথা ধুই। আপনি আমার বেডশিট আম্মু কি করে, মানে আম্মুর ওই যে বললাম না লুকিয়ে লুকিয়ে আমার জামা কাপড় গুছাবে, আমার জিনিসপত্র সে 2 দিন পর পর দেখি বেডশিট চেঞ্জ করে ফেলাম। আর কথা হচ্ছে আমি তো এই সাইডে ঘুমাই, ঠিক আছে, ওই সাইডটা তো পরিষ্কার, তুমি ঘুরা হেঁটে এইদিকে দাও না, বুয়াকে কেন এত কষ্ট? পরের প্রশ্নে যাচ্ছি। এক সাক্ষাৎকারে আপনি বলেছিলেন মাদার তেরেসার বায়োপিকে অভিনয় করতে চান। মাদার তেরেসা তো মানবতার উদাহরণ আর আপনি অলসতার উদাহরণ। তো সেক্ষেত্রে এই চরিত্রে নিজেকে কিভাবে মানিয়ে নেবেন বলে মনে করেন? আমার 2টা ক্যারেক্টারে কাজ করার খুব শখ, যার মধ্যে এটা হচ্ছে একটা। আরেকটা? আর আমি নিজেও খুব দয়ালু বলতে আমি খুব কাইন্ড, আমার মানে কারোর সাথে আমি কখনো খারাপ করতে পারি না। সো দ্যাট আর ওনার পার্সোনালিটি, ওনার ব্যাপারে যতটুকু জানি, আমার কাছে মনে হচ্ছে ওনাকে নিয়ে যদি কখনো বানানো হয় মুভি, তখন আমার যতটুকু সম্ভব এফোর্ট দেয়া ওভাবে আমি কাজ করব। অনেক পরিশ্রম করে না হয় করলেন, শেষ পর্যন্ত অলসতার কারণে দেখবেন না এটা ছবিটা? দেখবো, অবশ্যই খুব কষ্ট করে দেখবো। আমরা অলসতা নিয়ে অনেক কথা বলছিলাম, কিন্তু অপেক্ষা করছে একজন, ঘুমিয়ে পড়েছে কিনা জানি না, ঝালাইবাজ মামনুন। অলসতা নিয়ে এখন তার কথা শুনবো। শুরুতেই বলছি, আমি কিন্তু আলসেমির 8টি কারণ জানি। তার মধ্যে প্রথমটি হলো, না থাক বলতে ইচ্ছে করছে না। আলসেমি কি? এর অর্থ নৈষ্কর্ম, আলস্য, কুড়েমি। আর নিষ্ক্রিয় অথবা কর্মবিমুখ কিংবা উদ্যমহীন ব্যক্তি হলো অলস। আলসেকে সবাই তাচ্ছিল্য করে, অবজ্ঞার চোখে দেখে। কিন্তু আলসেরা হয়তো জেনে খুশি হবেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই 10 আগস্ট বিশ্ব অলস দিবস হিসেবে পালিত হয়। কলম্বিয়ার অনেকেই তো ঘটা করে পালন করেন দিবসটি। আলসেমি নিয়ে আছে নানা মত। বিল গেটস বলেছেন, আমি একটি কঠিন কাজ করার জন্য একজন অলস ব্যক্তিকে পছন্দ করব, কারণ সেই কঠিন কাজটি করার জন্য একটা সহজ উপায় বের করে নেবেই। আর নরওয়েজিয়ান প্রবাদ মতে, একজন মানুষ যখন অলসতর হয়, সে আগামীকাল কাজ করার জন্য অধিকতর পরিকল্পনা করে। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সারাদিন অলসের মতো পড়ে থাকলে কাজের প্রতি যেমন অনীহা আসে, তেমনি বাড়ে খারাপ অভ্যেস বা খারাপ কাজের প্রতি ঝোঁক। মাত্রাতিরিক্ত খাওয়া দাওয়া, ঘুম বা আলস্য মোটেই স্বাস্থ্যকর নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আলসেমি কর্মবিমুখতার প্রধান কারণ, যা মানুষকে মানসিক চাপে ফেলে দেয়, কাজের বিলম্ব ঘটায়। ফরাসি লেখক জুলস রেনার্ড বলেছেন, আমাদের অলসতার শাস্তি কেবলমাত্র ব্যর্থতা নয়, ওখানে অন্যদের সফলতাও আছে। হ্যাঁ, ঢিলেমি বা অলসতা শরীর ও মন উভয়ের জন্যই খারাপ। অলসতা নেশার মতো, যা মানুষকে কাবু করে ফেলে সহজেই। এটি দূর করার সবচেয়ে বড় উপায় হলো ইচ্ছাশক্তি। বিভিন্ন জরিপে দেখা গেছে, অলসতা দূর করার জন্য কাজের প্রতি ইতিবাচক হওয়া, আগাম পরিকল্পনা, চাপ কমানো, বাস্তববাদী দৃষ্টিভঙ্গি, নিজের প্রতি সদয় হওয়া এবং আত্মবিশ্বাসী হওয়া অনেক গুরুত্বপূর্ণ। আইনস্টাইনের মতে, জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার। পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে। তাই আসুন কাজের প্রতি, নিজের প্রতি সদয় হই। কারণ মাইকেল ব্যাসে জনসন বলেছেন, ঘুম বাদ দিয়ে কাজে যাও, মরার পরে ঘুমানোর যথেষ্ট সময় পাবে। ভেবে দেখুন, কথাটা কিন্তু মোটেও ফেলনা নয়। শুনলাম ঝালাইবাজ মামনুনের কথা, এই নিয়ে আপনার শেষ কথা শুনতে চাই। সব কিছু বাদ দিয়ে আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। আমরা এখন যে জায়গাটাতে আছি, হয়তো এই জায়গাটাতে ধরে রাখার জন্য অথবা এই জায়গা থেকে আরেকটু সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমের উপর আর কিছু নেই। দারুণ কথা বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগলো যে আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। এবং দর্শক, আপনাদেরকে যাই বলি না কেন, আপনারা কিন্তু অলস নন, আপনারা যথেষ্ট পরিশ্রমী। কারণ অলস হলে আপনারা এই অনুষ্ঠানটা এত কষ্ট করে এতক্ষণ দেখতেন না। আপনাদেরকে একটা বাণী বলি, সেটা হচ্ছে যে জীবনে কোনো কিছুর অপেক্ষায় থাকবেন না, ভবিষ্যতে করব, কালকেই কাজে নেমে পড়ুন। অলসতা জীবনকে ধ্বংস করে দেয়। আর এই বাণীটা বলেছেন, এই বাণীটা আপনি কি এটা brain বলার মতো খাটাবেন? না, এটা বলার মতো ধৈর্য নেই। থাক, আজকের মতো কোনোভাবে শেষ করেন ভাই, প্যাক আপ করেন, ঘুমায় রেস্ট। আচ্ছা, আমাকে যেভাবে 3-4 জন নিয়ে আসছে, এরকম 3-4 জনকে আমাকে দিয়ে আসবে? আমি জানি না, আমি একটু রেস্ট নিই শুটিং করতে। আপনি প্লিজ, আমিও এখানে রেস্ট নিই, বাবু ভাই আসলে তারপর যাব। আপনি যেতে পারেন, দেখেন গাড়ি আছে পাল। ওই এই পর্যন্ত আসুক, কেউ আমাকে নিতে একটু কথা কম বলবেন, আমি একটু রেস্ট নিব। আপনি রেস্ট নেন, আমিও রেস্ট নিই।